8ই মার্চ 2014 সালে মালয়েশিয়ার এয়ারলাইনের একটি প্লেন কুয়ালালামপুর থেকে টেক অফ তো হয়েছিল তার গন্তব্যস্থলে বেজিংয়ে যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত বেজিংয়ে পৌঁছালো না। আজও পর্যন্ত কেউ জানতে পারলো না যে এই প্লেনটি আসলে পৌঁছালো না কেন, বা প্লেনটি গেল তো কোথায় গেল। সো বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 8ই মার্চ 2014 সালে, মানে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। মালয়েশিয়ার এয়ারলাইনের একটি প্লেন ফ্লাইট MH370 মালয়েশিয়া শহর কুয়ালালামপুর থেকে টেক অফ করে চায়না শহরে বেজিংয়ে যাওয়ার কথা ছিল। এই প্লেনটিতে মোট 2 জন পাইলট, 10টি কেবিন ক্রু এবং 227 জন প্যাসেঞ্জার ছিল, যার মধ্যে বেশিরভাগ প্যাসেঞ্জারই ছিল চায়নার। যে পাইলট দুটি ছিল তাদের প্লেন চালানোর এক্সপিরিয়েন্সও যথেষ্ট ছিল, যার মধ্যে ক্যাপ্টেন ছিল জারি আহমেদ শাহ। তার বয়স ছিল 53 বছর। 1981 সালে তিনি মালয়েশিয়ার এয়ারলাইনে যোগ দেন। শীর্ষ পাইলটের একজন ছিলেন জাহেরি এবং ফ্লাইট চালানোর এক্সপিরিয়েন্স ছিল 33 বছর এবং কো পাইলট ছিলেন ফারিক আব্দুল হামিদ। তিনি একজন জুনিয়র পাইলট ছিলেন, তার বয়স ছিল 27 বছর এবং ফ্লাইট চালানোর এক্সপিরিয়েন্স ছিল 7 বছর। আর যদি এই প্লেনের কথা বলা হয় তাহলে প্লেনটি ছিল 11 বছর পুরনো বোয়িং 777। প্লেনটি প্রায় 210 ফুট দীর্ঘ, 200 ফুট লম্বা ডানা ও 61 ফুট উঁচু। প্লেনটিতে কোনো সমস্যা ছিল না। এই প্লেনটিতে না কিছুদিনের মধ্যে কোনো মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল। এটা বলার কারণ শুধুমাত্র এটাই যে এই প্লেনটি মালয়েশিয়া থেকে চায়না যাওয়ার একটি স্বাভাবিক প্লেন, যেটা প্রতিদিন 5 ঘন্টা 34 মিনিট প্রতিনিয়ত যাওয়ার একটি স্বাভাবিক প্লেন। প্লেনটি হয় মালয়েশিয়া থেকে চায়না যেত বা চায়না থেকে মালয়েশিয়ায় আসতো। বাট আজকের দিনটা এই প্লেনের জন্য কোনো নর্মাল দিন ছিল না, বরঞ্চ অ্যাবনর্মালের থেকেও অনেক ভয়ঙ্কর। অবশ্য MH370 প্লেনটি শুধুমাত্র 5 ঘন্টা 34 মিনিটের জন্য ওড়ার দরকার ছিল, কিন্তু প্লেনটিতে টেক অফের আগে প্রয়োজনের থেকেও বেশি তেল ভরা হয়েছিল, যেটাতে প্লেনটি 7 ঘন্টা 41 মিনিট উঠতে পারবে। এর মানে নিজের প্রয়োজনের থেকেও 2 ঘন্টা 15 মিনিট বেশি প্লেনটি উঠতে পারবে। এটা করাও এয়ারলাইনের একটি রুটিন প্র্যাকটিস হয়ে থাকে। তার মানে এটাই যে যদি কোনো খারাপ পরিস্থিতি বা ইমার্জেন্সিতে প্লেনটিকে অন্য কোনো জায়গায় টেক অফ করতে হয়, তার জন্য অতিরিক্ত যাতে তেল থাকে। Delivery Malaysia 370, good morning. Malaysia 370, standby. Malaysia 370, request level. 370, we are ready, requesting flight level 340 to Beijing. এই দিনটি ছিল 8ই মার্চ 2014 রাত 12টা বেজে 42 মিনিটে ফ্লাইট MH370 রুটিন অনুযায়ী কুয়ালালামপুর থেকে টেক অফ করে। ফার্স্ট পাইলট জারি আহমেদ শাহ কুয়ালালামপুর থেকে টেক অফের আগে এবং টেক অফের পরেও কুয়ালালামপুর এয়ার ট্রাফিকের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগে ছিলেন। টেক অফ করবার পরে প্লেনটি নিজের ডাইরেকশানের দিকে সাউথ চায়না সি এর দিকে এগোতে লাগলো। আর ঠিক তার 20 মিনিট পরে, এর মানে রাত 1টা বেজে 9 মিনিটে, প্লেনে লাগানো ট্রান্সপন্ডার নিজের কারেন্ট জিপিএস লোকেশন কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের কাছে পৌঁছে দেয়। এই ট্রান্সপন্ডার এর অটোমেটিক ফাংশন হয়ে থাকে, যেটা কিছু সময় পর পর নিজের কারেন্ট জিপিএস লোকেশন কাছে থাকা রাডারের কাছে পৌঁছে দেয়। এত সময় তো সব ঠিকঠাকই চলছিল। ঠিক তার 10 মিনিট পরেই, এর মানে রাত 1টা বেজে 19 মিনিটে, যখন ফ্লাইট MH370 মালয়েশিয়ার এয়ার সিস্টেম থেকে বাইরে চলে গিয়ে ভিয়েতনাম এয়ার সিস্টেমে প্রবেশ করে, ঠিক তখন ওই কুয়ালালামপুর এয়ার কন্ট্রোল টাওয়ার শেষবার ফার্স্ট পাইলট জারি আহমেদ শাহের সঙ্গে যোগাযোগ করে আর এই কথাটি বলে। Malaysian 370. Malaysian 370, contact Ho Chi Minh 120.9. Good night. Good night, Malaysian 370.
এর মানে এটাই ছিল যে ফ্লাইট MH370 এবার ভিয়েতনাম হো চি মিন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যাতে যোগাযোগ করে। ফার্স্ট পাইলট জারি এটা শোনে এবং তার জবাবও তিনি দেন, গুড নাইট MH370। না কন্ট্রোল টাওয়ারের জানা ছিল, না ফার্স্ট পাইলট জারি আহমেদের জানা ছিল যে ওনার এই গুড নাইট দেওয়া মেসেজটা ফ্লাইট MH370 থেকে রিসিভ হওয়া শেষ মেসেজ। এটাই সেই সময় ছিল যেটা ফ্লাইট টেক অফ হওয়ার পরে পুরো 37 মিনিট হয়ে। আর নর্মালি এটাই হয়ে থাকে, ফ্লাইটটি যত সময় না নিজের গন্তব্যস্থলে পৌঁছায় সে তার রাস্তায় এসে থাকা যে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগে যুক্ত থাকে। আর এইখানেও ঠিক সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু এত সময় সব কিছু যা নর্মালে চলছিল তা এখন অ্যাবনর্মাল হতে লাগলো। জি হ্যাঁ, নিজের মেসেজ পাওয়ার ঠিক 3 মিনিট পরে, এর মানে রাত 1:21 ফ্লাইট MH370 হঠাৎ রাডার থেকে গায়েব হয়ে যায়। এর মানে কুয়ালালামপুর এবং হো চি মিন এর রাডার থেকে প্লেনটি সম্পূর্ণভাবে গায়েব হয়ে যায়। আর এই ব্যাপারটি কুয়ালালামপুর টাওয়ারের ক্ষেত্রে একটি নর্মালমূলক ব্যাপার ছিল, কেননা তারা মনে করেন প্লেনটি এখন ভিয়েতনাম রাডারের মধ্যে চলে গিয়েছে, যে কারণে কুয়ালালামপুর রাডার থেকে প্লেনটি আর দেখা যাচ্ছে না। কিন্তু ঠিক তারপর যখন হো চি মিন কন্ট্রোল টাওয়ার দেখলো যে MH370 তাদের রাডার থেকেও গায়েব হয়ে গেছে, তখন তাদের মনে একটা সন্দেহ তৈরি হলো। এরপর যখন হো চি মিন কন্ট্রোল টাওয়ার থেকে MH370 সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু MH370 থেকে কোনো রকম রেসপন্স পাওয়া যায় না। এইভাবে পুরো 18 মিনিট হো চি মিন টাওয়ার থেকে MH370 সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেনের থেকে কোনো রকম উত্তর পাওয়া গেল না। আর ঠিক তারপরেই হো চি মিন টাওয়ার কুয়ালালামপুর টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে এবং পুরো ব্যাপারটি তাদের সাথে বলেন। আর নর্মালি এই রকম পরিস্থিতিতে 1 ঘন্টার মধ্যে রেস্কিউ টিমের কাছে খবরটি পৌঁছাতে হয়, কিন্তু কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার পুরো 4 ঘন্টা পরে রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারকে খবরটি জানান। আর তত সময়ে অনেক দেরি হয়ে গিয়েছিল, তখন সময় ছিল সকাল 6:15। আর ঠিক এই সময়টিতেই MH370 বেজিংয়ে ল্যান্ড করার কথা ছিল। একটা ভরসা ছিল যে জাহাজটি সময়ের মধ্যে বেজিংয়ে ল্যান্ড করবে, কিন্তু সেইখান থেকেও কোনো ভালো খবর পাওয়া গেল না। এবং তারপরে সকাল 6:32 ঠিক যেইখান থেকে প্লেনটি গায়েব হয়েছে সেইখানে একটি সার্চ অপারেশন শুরু করা হলো, যেখানে 7 কান্ট্রির 34টি শিপ, 28টি হেলিকপ্টার ফ্লাইট MH370 গালফ অফ থাইল্যান্ড এবং সাউথ চায়না সি এর বর্ডারে খুঁজতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সেইখানে প্লেনটির কোনো রকম নাম ও চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। এর মধ্যে পুরো দুনিয়া জুড়ে এই দুর্ঘটনাটির সম্পর্কে জানতে পারে এবং টিভি, নিউজ পেপার, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই দুর্ঘটনার খবর দেখাতে থাকে। এবং এই সময় এমন আরও অনেক দেশের ইনভেস্টিগেশন টিম ও এই অপারেশনের সঙ্গে যুক্ত হয়ে যান। প্লেনটি হঠাৎ রাডার থেকে গায়েব হয়ে যাওয়ার ঘটনাটি কেউই মানতে পারছিল না। আর যদি প্লেনটি এই সমুদ্রের মধ্যে ক্র্যাশও হয়ে যায়, তাহলে এত বড় প্লেনের কিছু না কিছু জিনিস পানির ওপরে ভাসতে তো দেখা যাবে। এইভাবে পুরো 4 দিন ধরে এই সার্চ অপারেশন চলতে থাকে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো ভালো খবর পাওয়া গেল না। এবং ঠিক 4 দিনের মাথায় এমন একটি খবর পাওয়া যায় যেটা শুনে পুরো রেস্কিউ অপারেশন টিমকে ঘাবড়ে দেয়। 8ই মার্চ 1:31 ফ্লাইট MH370 যখন রাডার থেকে গায়েব হয়ে গিয়েছিল, সেটা সিভিলিয়ান রাডার থেকে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু মালয়েশিয়ার মিলিটারির একটি রাডারে পুরো 1 ঘন্টা শো হতে থাকে MH370। এবং তারপরে যা ঘটে সেটা কিছুটা এমন ছিল, সিভিলিয়ান রাডার থেকে যখন প্লেনটি গায়েব হয় ঠিক তার কিছুক্ষণ পরে এই প্লেনটি ডান দিকে ঘুরে যায় এবং তারপরে প্লেনটি আবার ইউটার্ন হয়ে মালয়েশিয়ার দিকে ফিরে আসে। পুরো 31 মিনিট পরে প্লেনটি মালয়েশিয়ার শহর বিনায়ক পার হয়ে মালাক্কা স্টেটের দিকে যেতে থাকে। শেষবার যতদূর পর্যন্ত মিলিটারি রাডারের মধ্যে ছিল MH370 ইন্ডিয়ান মোশন এই পয়েন্ট পর্যন্ত দেখা গিয়েছিল। আর
তখন সময় ছিল রাত 2:22। আর তারপরে MH370 না কোনো মিলিটারি রাডারে দেখা গিয়েছিল, না কোনো সিভিলিয়ান রাডারে। সবাই শুধু এটাই ভাবছিল যে প্লেনটি আসলে কোথায় গেল। আর তার থেকেও বড় ভাবনা এটাই হচ্ছিল যে প্লেনটি বেজিংয়ে না গিয়ে তার ঠিক উল্টো দিকে কেন গেল। যে রেস্কিউ টিমেরা গালফ অফ থাইল্যান্ড এবং সাউথ চায়না সিতে প্লেনটিকে খুঁজছিল, তারা আবার ইন্ডিয়ান মোশনে প্লেনটিকে খুঁজতে লাগলো। এবং এখানেও দুঃখের বিষয় এটাই ছিল যে সেখানেও প্লেনটির কোনো চিহ্ন পাওয়া গেল না। এবং তার কিছুদিন পরে আবার একটি খবর পাওয়া যায়, যেটা শুনে পুরো পরিস্থিতি আবার বদলে যায়। খবর এটা পাওয়া যায় যে মিলিটারি রাডার থেকে প্লেনটি 2:22 গায়েব হয়, কিন্তু তারপরেও প্লেনটি একটি স্যাটেলাইটের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল। আপনাদেরকে এইখানে জানিয়ে রাখি যে এটা বোয়িং এয়ারপ্লেনের জন্য একটি সাধারণমূলক ব্যাপার, কারণ যখন নিজেদের কমিউনিকেশন সিস্টেম কোনো কারণে খারাপ হয়ে যায় তখন স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এবং এখানেও ঠিক একইভাবে প্লেনটি ঠিক 1 ঘন্টা পর পরে 35,000 কিলোমিটার দূরে অটোমেটিক্যালি ইনমারসেট নামক স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করে। এই স্যাটেলাইটের সেভ ডাটার সাহায্যে এক্সপার্টেরা একটি ক্যালকুলেশন করে এবং তারপরে MH370 আসলে কোন দিকে গিয়েছে তার ধারণা পাওয়া যায় এটা যে MH370 ফ্লাইটটা মিলিটারি রাডার থেকে গায়েব হওয়ার পরে 5 ঘন্টা ধরে MH370 ইন্ডিয়া মোশনের ওপর উড়তে থাকে। আর ফ্লাইটটা শেষবার সকাল 8:29 স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করে এবং ফ্লাইট MH370 এটাই সর্বশেষ সিগন্যাল ছিল। এবং তারপরে প্লেনটি না অন্য কোনো স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, না অন্য কোনো রাডারে আর দেখা গিয়েছে। এর মানে প্রথমবার রেস্কিউ টিমেরা যে জায়গায় প্লেনটিকে খুঁজছিল আসলে প্লেনটি তখন ইন্ডিয়া মোশনে উড়ছিল। এক্সপার্টেরা ধারণা করেন যে প্লেনটি অস্ট্রেলিয়া থেকে 2000 কিলোমিটার পশ্চিমে ইন্ডিয়া মোশনের ঠিক এই কার্ভ চিহ্নের এইখানে এসে প্লেনটি স্যাটেলাইট থেকে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এর মানে কুয়ালালামপুর থেকে প্লেনটি টেক অফ করবার পরে এই কার্ভ চিহ্ন পর্যন্ত পৌঁছাতে প্লেনটির 8 ঘন্টা সময় লাগে। আর প্লেনটিতে তেলও ঠিক অতটুকুই ছিল। তার মানে এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে প্লেনটি এই কার্ভ স্পটে কোথাও তেল শেষ হওয়ার কারণে ক্র্যাশ হয়ে গেছে। এর মানে ইন্ডিয়া মোশনের এই কার্ভ স্পট পুরো ইন্ডিয়ার থেকেও অনেক বড়। এবং তারপরে এখানে শুরু করা হয় একটি ডিপ সার্চ অপারেশন, কেননা MH370 প্লেনটিকে খোঁজাটা খুবই দরকার ছিল। যত সময় না প্লেন এবং তার ব্ল্যাক বক্স না পাওয়া যাবে তত সময় আসলে জানা যাবে না যে প্লেনটিতে ক্র্যাশ হওয়ার আগে কি ঘটেছিল। এইভাবে সার্চ অপারেশন কয়েক মাস নয় বরঞ্চ কয়েক বছর ধরে চলতে থাকে, কিন্তু এইখান থেকেও প্লেনটির কোনো নাম ও চিহ্ন পাওয়া গেল না। এইভাবে 3 বছর পরে ডিপ সি অপারেশনকে বন্ধ করে দেওয়া হলো, কেননা এই অপারেশনে 160 মিলিয়নেরও বেশি টাকা খরচ হয়ে গিয়েছিল। সার্চ অপারেশনের সময় প্লেনটির তো কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু 2015 সালে মানে প্লেনটি গায়েব হওয়ার 1 বছর পরে প্লেনের ডান দিকের একটি অংশ আইল্যান্ড অফ রিইউনিয়নে দেখা যায়। এটি প্লেনের সেই অংশটি যেটি প্লেনটি ল্যান্ডিং করবার সময় কাজে লাগে। সেই অংশটি যখন পরীক্ষা করা হলো ঠিক সেই সময় আবার একটি খবর পাওয়া যায়। এইভাবে বেশ কিছু বছর ধরে প্লেনের আরও অনেক অংশ আফ্রিকার সমুদ্রের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু আজও পর্যন্ত MH370 প্লেন বা তাতে থাকা প্যাসেঞ্জারের কোনো খবর পাওয়া যায়নি। মালয়েশিয়ান প্লেন MH370 গায়েব হওয়ার আগে প্লেনটিতে কি হয়েছিল তা আজও পর্যন্ত কেউ জানতে পারেনি। কিছু এক্সপার্টদের ধারণা যে প্লেনটিকে হাইজ্যাক করা হয়েছে, আবার কিছু এক্সপার্টেরা মনে করেন যে প্লেনটিতে কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সমস্যার কারণে প্লেনটি ক্র্যাশ হয়ে গিয়েছে। মানে সেটা যাই হয়ে থাক না কেন, যত সময় পর্যন্ত না প্লেনটির ব্ল্যাক বক্স না মিলবে তত সময় পর্যন্ত কেউ বলতে পারবে না যে আসলে প্লেনটিতে কি ঘটেছিল, যেটা এখন প্লেনটির সাথে ইন্ডিয়ান মোশনে কোথায় গায়েব হয়ে আছে। MH370 গায়েব হওয়ার পুরো 10 বছর পরে একবার ফের প্লেনটিকে খুঁজে পাওয়ার আশা দেওয়া হয়। একজন রিটায়ার্ড ব্রিটিশ এয়ার ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রেরি বলেন যে তিনি প্লেনের আসল লোকেশনটি খুঁজে পেয়েছেন এবং
এবং রিচার্ড যে লোকেশনটির কথা জানান সেটিও ঠিক এই ইন্ডিয়ান মোশনের কার্ভ চিহ্নের এইখানে। তিনি বলেন ইন্ডিয়ান মোশনের 4000 কিলোমিটার নিচেই মালয়েশিয়ার ফ্লাইট MH370 পড়ে আছে। এটা ঠিক ততটাই গভীর যতটা নিচেই টাইটানিক জাহাজ পাওয়া গিয়েছিল। এখন সেটা সময়ের সাথেই বোঝা যাবে যে রিচার্ডের এই কথাটি কতটা সত্যি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও।